আমরা কি তা আমরা জানি, তবে আমরা কি হতে পারি তা জানি না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের যেমন প্রতিনিয়ত রুটিন অনুসারে ক্লাস হয়ে থাকে, সেই হিসাবে আজকে ক্লাস 9-এর প্রশ্ন সংকলন মানে টার্গেটের তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য যেসব প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে হিন্দু স্কুল, এই স্কুলের প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রতিনিয়ত যেমন দুটো পার্টের মাধ্যমে করি, তেমন আজকেও দুটো পার্টেই করব। এগুলো নতুন কিছু আর নয় বলার। তো আর বিশেষ দেরি না করে যারা নতুন এসেছে তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9 মানে তোমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো আমরা কোশ্চেনগুলো নিয়ে এবার আলোচনা করব। যেখানে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, যে উষ্ণতা বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান কমে। নেক্সট, যে রাশির একক 3টি মূল একক দ্বারা গঠিত সেটি হলো ভরবেগ। নেক্সট, বেগ সময় লেখচিত্র থেকে বস্তুকণার ড্যাশ জানা যায়, মানে এটা ত্বরণ জানা যায়। তারপরে বলছে এম ভরের কোনো স্থির বস্তু। আচ্ছা, এটা একটু ম্যাথামেটিক্যাল প্রবলেম, এটা আমরা নেক্সট পেজে কোশ্চেনটি তুলে ধরেছি, এখানে সলিউশনটা দেখে দিচ্ছে, দেখে নাও। এম ভরের কোনো স্থির বস্তুর ওপর, মানে ভর বলে দিয়েছে এম, স্থির বস্তু মানে যার ইউ প্রাথমিক ভর প্রাথমিক বেগ সমান 0, টি সময়ে পি পরিমাণ বল প্রয়োগ করে, আমরা পি দিলাম, তো এটা হচ্ছে বল। ওকে, তো এইগুলো আর লিখছি না আলাদা করে, এগুলো সংকেতই সব বলেছে যেগুলো আমরা প্রচলিত চিহ্ন হিসাবে ব্যবহার করে থাকি। তো এখানে বলছে যে ওই স্মল টি সময় পরে বস্তুটির গতিশক্তি কত হবে। গতিশক্তিকে আমরা ই কে দ্বারা চিহ্নিত করি, ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে। তো ই কে এর সমীকরণ কি হয়ে থাকে, হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম তো রয়েছে কিন্তু ভি কিন্তু কোনো কিছু দেওয়া নেই, তো ভি এর সমীকরণ কি জানি, ভি সমান ইউ প্লাস এটি। ওকে, তো ইউ সমান 0 প্লাস এ, এ এর মান আবার আমাদের জানা নেই। এ এর মান নির্ণয় করতে হবে কি থেকে, যে বল সমান ভর গুণিতক ত্বরণ, এই সমীকরণটা আমরা জানি। তো বলকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, এখানে বলেই দেওয়া আছে, আর ভর এম, ত্বরণ এ, এখান থেকে আমরা এ এর মান নির্ণয় করব, এ সমান হয়ে যাবে পি বাই এম। তো এই এ এর মানটি আমরা এখানে এসে পুট করব, পি বাই এম, আর টি যেমন ছিল তেমন থাকলো। তো পি টি বাই এম, এটা আমরা ভি এর মান পেয়ে গেলাম। এবারে আমরা এখানে ভি এর মানটি পুট করব, ভি ভি বলছি, পি টি বাই এম এর হোল স্কোয়ার। তো এটি স্কোয়ার ভাঙলে এটি আমরা কি পাবো, এমকে যেমন ছিল তেমন থাকলো, স্কোয়ার ভাঙলে পি স্কোয়ার টি স্কোয়ার বাই এদিকে এম স্কোয়ার। এই এম স্কোয়ার কথাটির অর্থ হচ্ছে দুটো এম, এই উপরের একটি এম নিচের একটি এম কেটে গেল, তাহলে থাকলো কি 1/2 যেমন ছিল থাকলো পি স্কোয়ার টি স্কোয়ার বাই নিচে এম। ওকে, তো এই মানটিকে আমরা গুছিয়ে লিখতে পারি যে পি স্কোয়ার টি স্কোয়ার বাই 2m। এটা আমাদের কোথায় আছে একটু দেখে নেব, এই যে বির অপশানটি দেখো, পি স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, আমাদের সঠিক উত্তর বি। তাহলে আমরা এখানে মার্ক করে নেব বিটটা। তারপরে বলছে প্রদত্ত কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়ে থাকে, ইস্পাত। নেক্সট, 21 জুল। আচ্ছা, এটাও একটি ছোট্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে একটু দেখে নিই। 21 জুলে ক্যালোরির সংখ্যা কত।
তো আমরা যে সমীকরণটি এখানে ব্যবহার করব, যে আমরা জানি ডাব্লু সমান জে এইচ, তো এর মানগুলো দিয়ে দিই। 21 জুল, এটা হচ্ছে ডাব্লু সমান দেওয়া রয়েছে 21 জুল, এবং যে এর মান দেওয়া রয়েছে, দেওয়া নেই, এটা আমরা জানি যে যে এর মান হয়ে থাকে 4.2 জুল পার ক্যালোরি। ওকে, তো এখানে আমরা এইচ এর মান নির্ণয় করব, এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইচকে আমরা একদিকে আনি, এইচ সমান ডাব্লু বাই জে। ডাব্লু এর মান কত? 21 জুল। জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। তো এই পার ক্যালোরিটা নিচে না লিখে আমরা উপরে লিখে দিচ্ছি। জুল জুল কেটে গেল, পয়েন্ট তুললে আমরা 10 পাচ্ছি। 21 দুয়ে 42, 2 দিয়ে দিলে 5, অর্থাৎ আমরা পাচ্ছি 5 ক্যালোরি। অপশান সি সঠিক উত্তর। আমরা তাহলে এখানে অপশান সি মার্ক করে নেব। পরবর্তী কোশ্চেন বলছে, জল যার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ইথাইল অ্যালকোহলের যেখানে স্ফুটনাঙ্ক বলছে 78 ডিগ্রি সেলসিয়াস, মিশ্রণ, এই দুটি মিশ্রণকে পৃথক করা হবে কোন পদ্ধতিতে? সেটি আংশিক পাতনের মাধ্যমে। তারপরে বলছে দুধ হলো একটি কি? এটি ইমালশন। নেক্সট, জলের অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী যৌগটি হলো এই CaHCO3(2). নেক্সট পরবর্তী কোশ্চেন এখন আমরা যাচ্ছি, যেখানে বলছে 1 মোল NH3 গ্যাসে পরমাণুর সংখ্যা কত? সেটি Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা। এটা শুধু NH3 গ্যাসের জন্য নয়, যে কোনো গ্যাসের 1 মোল সমান হয়ে থাকে Na সংখ্যক অণু বা পরমাণু। নেক্সট বলছে কোন দ্রবণে পিএইচ সবচেয়ে কম? সেটি HCl। নেক্সট, পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় তা কি? সেটি হচ্ছে HCl। তারপরে বলছে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা 13 হলে Al3+ এই আয়নটির বলছে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট দ্বিযোজ্যি আয়নটি হবে। তো Al এই 3+, আচ্ছা, এটি অর্থ হলো যে Al এর পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 13, আর 3 আছে, মানে এখানে +3 হয়ে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে 16। তো তারপরে দেখো এই যে অপশান বি যেটা আছে, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। কিভাবে সেটি দেখিয়ে দিচ্ছি। SI যেখানে বলছে -2, তো SI এর পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 14, -2 রয়েছে, তাই এখানে আমরা +2 করলাম, তো এটা যোগ করলে 16 হচ্ছে। দেখো Al3- এরও 16 এবং SI-2 এরও 16, কিন্তু আর যে অপশানগুলো দেওয়া রয়েছে প্রত্যেকের আণবিক ভরের সঙ্গে যেখানে মাইনাস রয়েছে সেটা প্লাস করবে, যেখানে প্লাস রয়েছে সেটা মাইনাস করে দেখবে, কোনোটার সঙ্গেই মিলবে না। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি বস্তুর উপাদানের, আচ্ছা এটাও একটি ছোট্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, এর সলিউশনটা আমরা নেক্সট পেজে দেখে নিই। একটি বস্তুর উপাদানের ঘনত্ব 7500 কেজি মিটার টু দি পাওয়ার -3 হলে বস্তুটির আপেক্ষিক গুরুত্ব কত? তো আমরা লিখতে পারি বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান, আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে ঘনত্ব বাই জলের ঘনত্ব। এই উপরের ঘনত্বটা কার ঘনত্ব? এটি হচ্ছে বস্তুর ঘনত্ব। ওকে, তো বস্তুর ঘনত্ব কত বলছে? 7500 কেজি মিটার টু দি পাওয়ার -3। আর জলের ঘনত্ব এখানে লিখে দিই, যে জলের ঘনত্ব সমান
1000 কেজি মিটার মাইনাস টু দি পাওয়ার -3। তো এটাই আমরা এখানে 1000 দিয়ে ক্যালকুলেশান করব, 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3। তো কেজি মিটার টু দি পাওয়ার -3 কেটে গেল, উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল। তো 7.5কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 7.5। এটি হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্বের মান। তো আমরা এখানে এটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নিয়ে। নেক্সট তারপরে বলছে 35.35 মানে 35 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারার প্রয়োজন? এটি লিখতে পারো যে 2টি। কীরকম 2টি? কারণ এই 5 গ্রামের বাট এবং 5 মিলিগ্রামের বাট, এই দুটো হলেই আমাদের পরিমাপ করা সম্ভব। কারণ 5 গ্রামের বাট 6টা, আচ্ছা 7টা হলে আমাদের এই 35 গ্রাম পরিমাপ করা হবে, এবং 5 মিলিগ্রামের 7টা বাট হলে আমরা এই 0.35 এই পরিমাপটি নির্ণয় করতে পারব। তারপরে বলছে তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি কি অনুপাতে থাকে? 1:2, 2:2, 2:5 অনুপাতে। নেক্সট তাপ শক্তির মাত্রাটি লেখো, এটি হয়ে থাকবে mL² T⁻²। নেক্সট রকেটের গতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? এটি শক্তির সংরক্ষণ নীতি। নেক্সট আচ্ছা, পরে একটি ম্যাথ দেওয়া রয়েছে, এটির সলিউশনটা আমরা এখানে করে দিচ্ছি। তো এই ম্যাথটি আমরা আগেও করেছিলাম, তো এখানেও আরেকবার করে দিচ্ছি, কারণ তোমরা যদি গুগলে বা ইউটিউবে সার্চ করো, তখন যে ম্যাথটা করেছিলাম সেটা একটা পদ্ধতি ছিল, তো এখন যে ম্যাথটা করছি এটা আরেকটা পদ্ধতিতে করে দিচ্ছি। 5 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক, মানে বন্দুকের ভর বলে দিয়েছে 5 কেজি। তো বন্দুক আর বুলেট এর মধ্যে কোনটি বড়? অবশ্যই বন্দুক বড়, তাই বন্দুকের ভরকে আমরা বড় এম মানে ক্যাপিটাল এম দ্বারা চিহ্নিত করব। ক্যাপিটাল এম সমান 5 কেজি। তারপরে বলছে 500 মিটার সেকেন্ড² সেকেন্ড টু দি পাওয়ার -1 মানে ইনভার্স বেগে 5 গ্রাম ভরের বুলেট নির্গত হয়। তো যে বুলেটটি নির্গত হচ্ছে সেই বুলেটের ভর কত? এম, মানে বুলেট ছোট হয় তাই ছোট এম দ্বারা চিহ্নিত করলাম। ছোট এম বলছে 5 গ্রাম। আর এই যে বুলেটটি নির্গত হলো এর বেগ মানে ছোট হাতের ভি দ্বারা চিহ্নিত করি, ভি সমান 500 মিটার সেকেন্ড ইনভার্স। এখানে বলছে বন্দুকের পেছনে যাওয়ার বেগ কত? যেহেতু বন্দুকটি যাচ্ছে, বন্দুক বড় হয়, তাই বড় ভি দ্বারা চিহ্নিত করলাম, এত জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা ভরবেগ সংরক্ষণ সূত্রানুসারে যে সূত্রটি ব্যবহার করব এখানে লিখে নিই, যে ভরবেগ সংরক্ষণ সূত্রানুযায়ী যে স্মল এম স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান 0। এখানে লিখে দিও যে প্রাথমিক বেগ ইউ সমান 0। ওকে, তো এখানে আমি যে শুধু ক্যাপিটাল এম বা স্মল এম দ্বারা চিহ্নিত করেছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে লিখে দিও, দরকার হয় আমি আরেকবার বলছি, লিখে নিও। এই ক্যাপিটাল এম এটি হচ্ছে বন্দুকের ভর, এবং স্মল এম এটা হচ্ছে বুলেটের ভর, স্মল ভি এটা হচ্ছে বুলেটের বেগ, এবং ক্যাপিটাল ভি এটা হচ্ছে বন্দুকের বেগ। ওকে, তো এবারে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। তো তার আগে এখানে দেখো কেজি আছে, এখানে গ্রাম রয়েছে, তো কেজিকে গ্রামে নিয়ে যেতে হবে, না হলে এই গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে। ওকে,
তো এই গ্রামকেই আমরা কেজিতে নিয়ে যাই। যদি একে যদি গ্রামে প্রকাশ করো তাহলে এই মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটি রয়েছে একে সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটা একক আমরা এসআই না হলে সিজিএসে আনবো। এটাও এসআই, এটাও এসআই, কিন্তু এটা সিজিএস আছে, তো এই সিজিএসটাকেই আমরা চেঞ্জ করে দেব। ওকে, তো গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমরা 5কে 1000 দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে আমরা পেয়ে যাব 0.005 কেজি। তাহলে আমরা এখানে মানগুলো পুট করব। এই এম এর মান কত? 0.005 ইন্টু স্মল ভি এর মান 500 প্লাস ক্যাপিটাল এম এর মান 5 ইন্টু ক্যাপিটাল ভি এর মান ভি সমান 0। এবারে আমরা ক্যাপিটাল ভি এর মান নির্ণয় করব, তো এটা হচ্ছে 5V আমরা লিখতে পারি, 5V থাকলো। আর যেটা রয়েছে একে উল্টো দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 0.005 ইন্টু 500। এটা টোটালটা পুরো প্লাসে ছিল, ওদিকে গেলে মাইনাসে হচ্ছে। ওকে, তারপরে নেক্সট স্টেপে ভি বাই মাইনাস 0.005 ইন্টু 500 বাই এই 5 গুণ আছে এদিকে হলে ভাগ হয়ে যাবে, ভি লিখছি সরি 5। তো 5 দিয়ে ক্যালকুলেশান করলে এই যে পয়েন্ট আছে, ক্যালকুলেশান করার আগে পয়েন্টটাকে তুলে নিচে 1000 বসিয়ে নিই, কারণ দশমিকের পরে 3টি শূন্য, তাই এদিকে একের পিঠেও 3টি শূন্য। উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, উপরের 5 সরি নিচের 5 আর উপরের একটি 5 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি, আচ্ছা আরও কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে দিলে 5 একে 5, 5 দুয়ে 10, তাহলে পাচ্ছি -1/2। 1/2কে লিখতে পারি -0.5 এত মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই অ্যান্সারটি কমপ্লিট করলাম। নেক্সট পরে বলছে সমবেগে গতিশীল একটি বস্তুর বেগ সময় লেখচিত্র কীরূপ হবে। তো এটি এইখানে একটু ফাঁকা আছে, এখানে কমপ্লিট করে দিই। এটা এক্স অক্ষে, এই এক্স অক্ষে আমরা টি রাখলাম এবং ভি অক্ষে, ভি অক্ষ বলে তো কিছু হয় না, ওয়াই অক্ষে আমরা ভি রাখছি। ওকে, তো এটার লেখচিত্র হবে এই টি অক্ষের সমান্তরাল। তারপরে বলছে বল ইন্টু ড্যাশ সমান ক্ষমতা, এটি বল ইন্টু বেগ সমান ক্ষমতা। তারপরে হয়ে যাবে প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দুর সরণের মধ্যবর্তী কোণ সমকোণ হলে কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে 0। তারপরে বলছে গতিশক্তির এসআই একক কি? জুল। নেক্সট একটি অনুদৈর্ঘ্য শব্দ তরঙ্গের উদাহরণ দাও, আর এটি হয়ে যাবে শব্দ তরঙ্গ। ওকে, তো প্রশ্নের সঙ্গে অ্যান্সারটাও বলে যাচ্ছি, এটাই হবে শব্দ তরঙ্গ। নেক্সট পরবর্তী কোশ্চেন। তো খুব সুন্দরভাবে ধীরে ধীরে তোমাদের বুঝাচ্ছি, হয়তো একটু টাইম যাচ্ছে, তো আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা একটু সময়টাকে ম্যানেজ করে যদি ক্লাসটা কমপ্লিট করো, অবশ্যই তোমরা কিছু না কিছু শিখে যাবে। তারপরে বলছে শব্দের বেগ ইন্টু ড্যাশ সমান শব্দ তরঙ্গ দৈর্ঘ্য, এটি হবে পর্যায়কাল টি। ওকে, নেক্সট শব্দের তীব্রতার একক কি? বেল বা আমরা ডেসিবেল বলে থাকি, ডেসিবেল। তো তোমাদের ম্যাথমেটিক্যালে যেভাবে আমি তোমাদের সময় দিচ্ছি, আশা করছি তোমরা ম্যাথে একবারে পাক্কা খেলোয়াড় হয়ে যাবে। থিওরিটি এটা ক্লাসের মধ্যে কমপ্লিট করেছি, কিন্তু প্র্যাকটিস সেটের মধ্যে থিওরিটা তোমাদের শুধু পিকচারের মাধ্যমে তুলে দিচ্ছি। তো তোমাদের সাধারণত যে ভৌত বিজ্ঞানে যে সমস্যাটা হয়ে থাকে থিওরিতে নয়, যে এই ম্যাথমেটিক্যালে সমস্যাগুলো হয়ে থাকে। ওকে, এই কারণে তোমাদের এই ম্যাথের ওপর বেশি টাইমটা দেওয়ার চেষ্টা করছি। তারপরের প্রশ্ন বলছে 0 কেলভিন সেলসিয়াস এর জলের কঠিনীভবনের লিনতাপ কত? এটি লিনতাপ দুটি এককে হয়ে থাকে, সিজিএস এককে হয়ে যাবে 80 ক্যালোরি পার গ্রাম
এবং SI এককে হবে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। নেক্সট বলছে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করলে বা করতে কত তাপ লাগবে? এটা 4200 জুল তাপ লাগবে। নেক্সট বলছে আইসোবারগুলির কোন ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ভর সংখ্যার উপর, ভর সংখ্যা এ এর ওপর। নেক্সট বলছে এদের মধ্যে সাদৃশ্য কি? উপরে দেখো এখনই বললাম যে আইসোবারের মধ্যে ভর সংখ্যা সমান হবে, আর এদের মধ্যে দেখো ভর সংখ্যাটা সমান রয়েছে। তো প্রশ্নে বলেছে এদের সাদৃশ্য কি? এটি সাদৃশ্য হয়ে যাবে যে ভর সংখ্যা সমান। তারপরের প্রশ্ন, আচ্ছা এটা একটা ছোট ম্যাথ, ওকে, এটার সলিউশনটা আমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট পেজে। 32 গ্রাম O2 ও 64 গ্রাম SO2 এর মোল সংখ্যার অনুপাত কত? তো আগে O2 এর আণবিক ভরটা নির্ণয় করব। এর আণবিক ভর ও এর হয়ে থাকে 16, দুটি ও রয়েছে তাই 2 দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি 1 মোল O2 এর, আচ্ছা এটাকে একটু স্ট্রাকচারটাকে একটু ঘুরাই, যে 32 গ্রাম O2 এর মোল সংখ্যা 1। কেন? কারণ আণবিক ভর যত হয় তত সমান 1 মোল। তো আমাদের ওটাই করেছি যে 32 গ্রাম O2 এর মোল সংখ্যা 1। তো আমাদের প্রশ্নেও চেয়েছে 32 গ্রাম O2, তাই আমরা আর কিছু করলাম না। এরপর হচ্ছে SO2 এর আণবিক ভর এস এর জন্য হয়ে থাকে 32, আর O2 এক্ষুনি তো আমরা নির্ণয় করলাম 32। ওকে, তাহলে 32 যোগ করলে আমরা পাচ্ছি 64। তাহলে আমরা লিখতে পারি কি যে 64 গ্রাম SO2 এর মোল সংখ্যা 1। অর্থাৎ আমাদের প্রশ্নানুসারে O2 অনুপাত SO2 এদের মোল সংখ্যা হয়ে যাবে কি? O2রও মোল 1, SO2 এর মোলও 1। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এখানে কি বলছে? 3.2 গ্রাম O2তে মোট পরমাণুর সংখ্যা কত? তো এটির অ্যান্সার এখানে করে দিচ্ছি। প্রথমত O2 এর আণবিক ভর, একটু আগে যেটা করে এলাম, আণবিক ভর হয়ে থাকে 32। তাহলে এখানে লিখতে পারি 32 গ্রাম O2 এর, আচ্ছা পরমাণু না অণু চাইছে, পরমাণুর সংখ্যা, যে পরমাণুর সংখ্যা হয়ে থাকে, আচ্ছা পরমাণু নির্ণয়ের পূর্বে আগে অণুর সংখ্যাটা নির্ণয় করা যাক। যে এতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। আমাদের প্রশ্নে বলেছে 3.2, তাহলে 3.2 গ্রাম O2 এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 32 গুণিতক 3.2। পয়েন্ট উঠে গেলে 10 নিচে নামবে, 32 কেটে গেল, তাহলে পাচ্ছি 6.022 ইন্টু 10⁻22। কেন? কারণ নিচে একটা শূন্য রয়েছে, তাই উপরে 23 থেকে 1 কমে গেল। তাহলে এতটি অণু। এবারে আমরা লিখতে পারি একটি O2 অণুতে 2টি O পরমাণু থাকে। তাহলে 6.022 ইন্টু
10^22টি O2 অণুতে কয়টি থাকবে? 2 × 6.022 × 10^22। তাহলে 10^22 যেমন আছে তেমন থাকলো, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0, 6 2 12, এতটি অক্সিজেন মানে ও পরমাণু আছে। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা হ্রাস পায় এমন একটি লবণের নাম ও সংকেত লেখো। তো এটি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, যার সংকেত হয়ে থাকে CaSO4। তো আরও অনেক উদাহরণ হয়ে থাকে, বলছি লিখে নিতে পারো, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হয় CaOH এর হোল 2। ওকে, এটা ক্যান্সেল করে দিই কারণ এখানে অ্যান্সার লিখতে হবে আরও। পরবর্তী কোশ্চেন বলছে ওলিয়াম কি? যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়মান বলা হয়ে থাকে। যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে। তারপরের প্রশ্ন বলছে ওলিয়ামের সংকেত লেখো। এটির সংকেত হয়ে থাকে H2S2O7। নেক্সট, উষ্ণতা বৃদ্ধিতে জলে গ্যাসীয় পদার্থের দ্রাবতা ড্যাশ পায়, এটি বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন বলছে সোডিয়াম থায়োসালফেটের দানাকে উত্তপ্ত করলে ড্যাশ দ্রবণ উৎপন্ন হয়। সোডিয়াম সালফেটের দ্রবণ উৎপন্ন হয়। সোডিয়াম সালফেটের দ্রবণ উৎপন্ন হয়। নেক্সট, পেট্রোল ও জলের মিশ্রণ থেকে তাদের পৃথক করা হয় সেপারেটলি ফানেলের সাহায্যে, এটি সত্য। নেক্সট বলছে পেট্রোলিয়াম শোধনাগারে অবশেষ রূপে পিচ পাওয়া যায়, সত্য। নেক্সট, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? এটি হয়ে থাকবে H+ আয়ন। নেক্সট বলছে অ্যানায়ন বিনিময়কারী রেজিনে কোন মূলক পাওয়া যায়? তো এটি হবে সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড, যার সংকেত এক বন্ধন SO3H এবং কার্বক্সিল। বানানটা ভুল হয়ে গেছে। কার্বক্সিল, যাকে এক বন্ধন COOH বলা হয়। এটা হচ্ছে এক বন্ধন, যেটা মাইনাসের মতো দেওয়া হয়েছে। তারপরে বলছে Ca ধাতুর ক্লোরাইড লবণ যদি জলে দ্রবীভূত থাকে তাহলে ড্যাশ ক্ষরতা সৃষ্টি হয়, এটি স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। নেক্সট, একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 287, মৌলটির ভর সংখ্যা 37 হলে মৌলটির নিউটন সংখ্যা কত? এই টোটাল এই যে তিনজনকে যোগ করলে আমরা পেয়ে যাব যে 17। তো এই 37 থেকে 17 মাইনাস করলে পাচ্ছি 20, এটি হচ্ছে নিউটন সংখ্যা। যদি প্রোটন সংখ্যা বলতো তাহলে এই 17 হয়ে যেত প্রোটন সংখ্যা। যদি ইলেকট্রন সংখ্যা বলতো তাহলে এই 17 হয়ে যেত ইলেকট্রন সংখ্যা। নেক্সট, ZnO একটি ড্যাশ অক্সাইড, এটি হচ্ছে উভধর্মী অক্সাইড। পরবর্তী,
এখন আমরা মোটামুটি দুয়ের দাগগুলো কমপ্লিট করলাম খুব সুন্দরভাবে। এখন তিনের দাগের প্রথমে একটি ম্যাথ রয়েছে, এটার সলিউশন দেখে নেই। একটি বস্তুর বায়ুতে ওজন 40 গ্রাম, তাহলে বলতে পারি বস্তুটির প্রকৃত ওজন কত? যে প্রকৃত ওজন 40 গ্রাম। বলছে বস্তুটিকে জলে সম্পূর্ণ ডোবালে বস্তুটির ওজন 20 গ্রাম। মানে বস্তুটিকে যখন ডোবানো হলো, তাহলে যেই প্রশ্নতে যেটা বলছে সেটাই একবার দেখে নেব। যে ডোবানো অবস্থায় ওজন 20 গ্রাম। বলছে বস্তুটির ঘনত্ব কত? ঘনত্ব মানে বস্তু লিখতে পারি যে অপসারিত, আচ্ছা এক মিনিট, তার আগে আমরা ঘনত্বের যে সমীকরণটা রয়েছে সেটা আগে একটু লিখে নিই। যে ঘনত্ব, এক মিনিট, সমান হয়ে থাকে ভর বাই আয়তন। তো ভর তো আমাদের দেওয়া আছে 40 গ্রাম। তো এই আয়তনটা কিভাবে নির্ণয় করব, এটা নেক্সট পেজে দেখাই। এই আয়তন নির্ণয়ের জন্য করতে পারি যে অপসারিত জলের ওজন বা বস্তুর আয়তন, এটা এখন আমরা নির্ণয় করব। ওকে, তো অপসারিত জলের আয়তনটা কি? যে জলের মধ্যে কোনো কিছু বস্তুকে ফেলানোর ফলে জলটা আয়তন কিছুটা বেড়ে যায়, বা ওই বস্তুটি যে জায়গাটি দখল করেছে ওই জায়গায় যতটা জল ছিল। তাহলে এর জন্য সমীকরণটা কি? যে ডোবানো অবস্থার ওজন সমান প্রকৃত ওজন মাইনাস এই অপসারিত জলের ওজন বা আয়তন, বা আমরা লিখতে পারি যে বস্তুর আয়তন। তাহলে যেহেতু আমাদের বস্তুর আয়তন নির্ণয় করতে হবে, তাই এখানে এক মিনিট, একটু সমস্যা দেখা দিচ্ছে। এখানে বস্তুর আয়তন সমান কি হবে? যে প্রকৃত ওজন মাইনাস ডোবানো অবস্থায় ওজন। তো প্রকৃত ওজন কত ছিল? 20, মাইনাস ডোবানো অবস্থায় ওজন ছিল 20, তাহলে মাইনাস করলে 40 ছিল প্রকৃত ওজন, আর ডোবানো অবস্থায় ছিল 20, মাইনাস করলে হয়ে যাচ্ছে 20 এত গ্রাম। এবারে এটি হচ্ছে আমাদের আয়তন। তাহলে আমরা ভর এর কাছে লিখলাম 40 গ্রাম, আর আয়তনে 20 গ্রাম। গ্রাম গ্রাম কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, অর্থাৎ ঘনত্ব হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে? যে প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এই যে বিষয়গুলো তুলে ধরা হলো। নেক্সট বলছে রবার ও ইস্পাতের মধ্যে কোনটি, এটি যে কোনটি বেশি স্থিতিস্থাপক ও কেন? সেটি ইস্পাত। কেন? তার কারণটি তুলে ধরা হলো। তারপরে বলছে সুভেদী তুলা যন্ত্রের শর্তগুলি লেখো। এই যে শর্তগুলো দেওয়া হয়েছে। নেক্সট, আচ্ছা এখন একটি ম্যাথ রয়েছে, এটির সলিউশন আমরা একটু দেখে নেব। ওকে, 100 গ্রাম ভরের বস্তুকে m সমান 100 গ্রাম 20 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো, মানে h সমান 20 মিটার। ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ v সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু শুধু বেগ নয়, এটা ভূমি স্পর্শ
করার মুহূর্তে। ওকে, তো এর জন্য আমরা যে সমীকরণটি জানি যে ভি স্কয়ার সমান 2GH। এখানে জি সমান কত? 9.8। তো 2 কে 2 চলে এলো, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান 20। তো এই পয়েন্ট উঠে গেলে 10, নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল। 98 ইন্টু 4 করলে আমরা পাচ্ছি 392। এটা হচ্ছে ভি স্কয়ারের মান। আমাদের নির্ণয় করতে হবে ভি এর মান। স্কয়ার এদিকে এলে 392। তো এই বর্গমূলকে তোলার জন্য আমরা যে সমীকরণটি জানি বা যে পদ্ধতিটি জানি যে 329, একে 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12। আচ্ছা, এখানে একটু ভুল লিখে দিলাম, 392 হবে। ওকে, 392। তাহলে 2 দিয়ে দিলে 2 একে 2, 2 আসতে 2 লং 18 হয়ে যাবে। 2 লং 18, 2 6 12। আবারও 2 দিয়ে দিলে 2 লং 18, 2 আসতে 16। আবারও 2 দিয়ে যাবে, 2 4 8, 2 আসতে 2 লং 18 হয়ে যাচ্ছে। তো একে 7 দিয়ে দিতে পারি, 7। তো 7 2, তাহলে 7 দুগুণে 14 আর রুটের ভিতরে থেকে যাবে। তো একে আমরা ভেঙে কীভাবে করব যে 7 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তো দুটো হলে তারপরে রুটের বাইরে বের হবে, তাহলে দুটো আছে কি 7 ইন্টু দুটো 2 আছে, তাহলে 2 ইন্টু √2 থেকে যাচ্ছে। তাহলে 7 দুগুণে 14, √2 এত মিটার পার সেকেন্ড। তো এভাবে তোমরা অ্যান্সারটিকে করতে পারো, না হলে এই √2 এর মান নির্ণয় করতে পারো। তো √2 এর মান কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা আগে যেসব ম্যাথগুলো করেছিলাম সেগুলোতে আলোচনা করেছি। যদি দেখে থাকো খুবই ভালো, না দেখে থাকলে তোমরা এই √2 এর মান একটু জেনে রাখো যে 14 ইন্টু √2 এর মান সাধারণত ওটা 4 ম্যাক্সিমাম হয়েছে 1.4 বা 5 এরকমই হয়ে থাকে। ওকে, তো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব। তো পয়েন্ট তুললে 10, 2 দিয়ে দিলে 2 7 14, এদিকে 2 5 10। তো 14 গুণিতক 7/5 করলে আমরা পেয়ে যাব 19.79 এত মিটার পার সেকেন্ড। ওকে, তো এই যে আমরা ম্যাথটা কমপ্লিট করলাম, এটা এই সমীকরণটা দিয়ে হয়ে থাকে। না হলে আরও একটা সমীকরণ রয়েছে যেটা আমরা জেনে এসেছি বল ও গতি চ্যাপ্টারে। সেই সমীকরণটি হয়ে থাকে যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2AS। এই সূত্র দিয়েও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো আর একটা পদ্ধতি আছে, তো খুব জটিল পদ্ধতি, তাই তোমাদেরকে সেটা দেখালাম না। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি লেখো। এই যে সূত্রটি এখানে লেখা হয়েছে, বলছে এই সূত্রটি প্রযোজ্য হওয়ার শর্তটি লেখো। এই যে এই সূত্রটি প্রযোজ্য হওয়ার শর্ত, এখানেই 2 লাইন এটা লিখে দিও। ওকে, নেক্সট বলছে কি গতিশক্তির রাশিমালাটি নির্ণয় করো। এই যে গতিশক্তির রাশিমালা মানে ½ mv², এটি প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গিয়েছে। নেক্সট, আচ্ছা এখানে আমাদের যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা কিছু প্রমাণ করতে বলেছে, এটা একটু আমরা দেখে নেব। m ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে সমতরণে গতিশীল। t সময়ে পরে বস্তুর বেগ হয় v। আচ্ছা, এটা হচ্ছে পূর্ণচ্ছেদ। ওকে, ক্যাপিটাল টি সময়ে বস্তুর গতিশক্তি কত হবে? তো আমরা ধরে নেব যে ধরি বস্তু কণাটি সমতরণ এ, বস্তু কণাটির সমতরণ এ, বস্তু কণাটি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে বলে বস্তু কণাটি স্থিরাবস্থা
থেকে যাত্রা শুরু করে টি সময়ে পরে গতিবেগ হয় ভি। ভি সমান আমরা লিখতে পারি কি এটি, যে বেগ সমান ত্বরণ ইনটু সময়। এখানে প্রাথমিক বেগ ইউ সমান 0। তো এখান থেকে আমরা এর মান নির্ণয় করতে পারি এ সমান ভি বাই টি। ওকে, এটা হচ্ছে স্মল টি সময়ে গতিবেগ, যেটা আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল। এখন আমরা নির্ণয় করব ক্যাপিটাল টি সময়ে বা সময় পরে বস্তুটির বেগ ভিটি হলে ঠিক একই রকমের সমীকরণ হবে। ভিটি সমান এ ক্যাপিটাল টি। এখান থেকে বা এখানে আমরা এই এ সমান ভি বাই টি মানটা পুট করতেই পারি। ওকে, তাহলে ভিটি সমান হয়ে গেল কি ভি বাই টি ইন্টু টি ক্যাপিটাল টি। এখন আমাদের গতি শক্তি চাইছে, তাহলে এটা নেক্সট পেজ একটু করি। টি সময়ে বস্তুর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো হাফকে হাফ চলে এলো, এম কে এম থাকলো। ভি এর মান এটা হচ্ছে ভি টি হবে। ভি টি এর মান কি ভি ক্যাপিটাল টি বাই স্মল টি ছিল। তো এটি সমাধান করলে আমরা কি পাচ্ছি, বা সমাধানের কিছু নয়, ওটাই হচ্ছে আমাদের সমীকরণ। এটা হচ্ছে ই কে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে টপিকের মধ্যে আমাদের এটুকুই ছিল। তো পার্ট 2 আজকে একটু স্ক্রিনের মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই একটু লিখতে সমস্যা হচ্ছে। পার্ট 2তে আমরা বাকি কোশ্চেনগুলো সমাধান দেখছি। ওকে।